আমরা নিউক্লিয় বিভাজন পড়াচ্ছিলাম আমরা আগের দিন। নিউক্লিয় বিভাজন আমরা একটা ইউরেনিয়াম পরমাণু নিয়েছিলাম। ইউরেনিয়াম কত? এখানে 235 আর এখানে ছিল 92। এটাকে কটা নিউট্রন দ্বারা আঘাত করেছিলাম? একটা নিউট্রন দ্বারা আঘাত করেছিলাম। নিউট্রন কেমনভাবে লিখেছিলাম? n, এখানে 0 উপরে 1। কটা নিউট্রন দ্বারা আঘাত করেছি? একটা। নিয়ে হয়েছিল 236 হয়েছিল এই দুটোতে যোগ করে। ওটা দেখাচ্ছি না, দেখাবো? বেরিলিয়াম হয়েছিল আর ক্রিপ্টন হয়েছিল, ঠিক আছে। আর এইখানে হয়েছিল তোর 141, এখানে 92, আর এখানে 56, এখানে 36। এইটার সাথে সাথে 3টে নিউট্রন তৈরি হয়েছিল। কটা নিউট্রন তৈরি হয়েছিল? তারপর বলেছিলাম যে একটা নিউট্রন দ্বারা আঘাত করছি, কটা নিউট্রন তৈরি হচ্ছে? 3টের থেকে কটা হবে? 9টা। 9টার থেকে 27, 27 থেকে 81 নিয়ে বলেছিলাম এটাকে চেন রিঅ্যাকশন বলে, বলেছিলাম তো, শৃঙ্খল বিক্রিয়া বলে। তাহলে এই এরকম যদি প্রশ্ন দেয় নিউক্লিয় বিভাজন কাকে বলে, প্রথম প্রশ্ন শুন, নিউক্লিয় বিভাজন কাকে বলে? কি লিখবো দেখ, এটা ভারী মৌলের নিউক্লিয়াস। এটি কি বটে? তোদের ছায়া বইয়ের সংজ্ঞা লিখিস নে, ভালো করে শুনে রাখ। এটা একটা ভারী মৌলের নিউক্লিয়াস। কেন ভারী মৌলের নিউক্লিয়াস বলছি বলতো? এটা 210-এর থেকে বেশি আছে। এই ভারী মৌলের নিউক্লিয়াসটাকে আমরা কি দ্বারা আঘাত করেছি? একটা তাপীয় নিউট্রন দ্বারা। কি দ্বারা? তাপীয় নিউট্রন দ্বারা আঘাত করলে কটা নিউক্লিয়াসে পরিণত হয়? কটা নিউক্লিয়াসে পরিণত হয়? 2টা নিউক্লিয়াসে, কিন্তু সমান ভরের নয়। কি লিখবো? প্রায় সমান ভরের। কি লিখবো? প্রায় সমান ভরের 2টি নিউক্লিয়াস। প্রায় সমান, পুরোপুরি সমান হয় না, অনেক পার্থক্য দেখ, একটা 141, একটা 92, কিন্তু প্রায় সমান ভরে 2টি নিউক্লিয়াসে বিভাজিত হয়। আর তার সঙ্গে সঙ্গে একটা নিউট্রন দ্বারা আঘাত করেছি, কটা নিউট্রন তৈরি হয়েছে? 3টে নিউট্রন। আর এইটার সাথে সাথে প্রায় 200 শক্তি তৈরি করে, বা 181, ঠিক আছে, 200 শক্তি তৈরি করে, ঠিক আছে। তাহলে এই যে 200 ইভি শক্তি তৈরি করে, 200 এমইভি সম্ভবত, মেগা ইলেকট্রন ভোল্ট সম্ভবত। দেখ এখানে লেখা আছে কি? লেখা নাই এখানে, যদিও দেখবি পড়ে পর কোথাও না কোথাও লেখা থাকবে। এই বইয়ের সংজ্ঞা কিন্তু লিখিস না, ঠিক আছে। এবার তোদের প্রশ্ন আসতে পারে যে শুধুমাত্র নিউট্রন দ্বারা আঘাত করলেই কি হবে? না, আঘাতকারী কণা বলে একটা পয়েন্ট দিতে পারিস, প্রোটনও হতে পারে, আলফা কণাও হতে পারে, নিউট্রনও হতে পারে, কিন্তু এই বিক্রিয়াটা নিউট্রন দ্বারাই ঘটাতে হবে, তাছাড়া হবে না, ঠিক আছে। এই বিক্রিয়াটাকে শৃঙ্খল বিক্রিয়া বলে, অনিয়ন্ত্রিত বলে। তো প্রবলেম হচ্ছে এই বিক্রিয়াটা না অনিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত তো হয় না। তাহলে এই বিক্রিয়াটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ যদি করতে হয়, বিক্রিয়াটাকে যদি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে কি করে নিয়ন্ত্রণ করবো? দেখ, একটা নিউট্রন থেকে কটা নিউট্রন তৈরি হচ্ছে? 3টে নিউট্রন। 3টের থেকে 9টা, মানে আমরা কি করবো? দেখ, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা নিউট্রন থেকে 3টে তৈরি হয়েছে, 3টে নিউট্রন তৈরি হলো, যেমনভাবে হোক আমরা এই 2টা নিউট্রনকে শোষণ করে নিচ্ছি, শোষণ করে নিতে হবে। এই 2টা নিউট্রনকে আমরা কি করে নিয়েছি? শোষণ করে নিয়েছি। তা এই নিউট্রনটা আবার কটা করবে? 3টে তৈরি করলো। এখানেও আমরা কি করব? একটা নিউট্রনকে বাদ দিয়ে বাকি 2টাকে কি করব? শোষণ করে দেবো। তাহলে তো দেখ প্রতিবার দেখ একটা নিউট্রন দিয়ে কটা নিউট্রন তৈরি হলো পরের বারে? তাহলে এটা কন্ট্রোলে চলে এসছে, বাড়ছে না বেশি, বুঝতে পেরেছিস? তো শোষণ করার জন্য একটা পুরো প্রসেস আছে, পুরো প্রসেসটাই আমরা বলবো, ঠিক আছে, চাপের কিছু নাই। দেখ, এই যে একটা নিউট্রন দ্বারা 3টে নিউট্রন তৈরি হচ্ছে, এটা আমরা পরে দেখাচ্ছি, শুন। একটা নিউট্রন থেকে 3টে নিউট্রন তৈরি হচ্ছে, কিন্তু প্রবলেম কি জানিস? প্রবলেমটা শুন, একটা নিউট্রন থেকে 3টে নিউট্রন তৈরি হয়, কিন্তু এর প্রথম থেকেই দুর্বল। মানে কীরকম? দেখ, বিভাজন ঘটাতে হলে কি নিউট্রন দরকার? আমার তাপীয় নিউট্রন। কিন্তু এরা সবাই তাপীয় নিউট্রন থাকে না। এই যে নিউট্রন দ্বারা, এইটা তো আমাদের হাতে আছে, একটা ইউরেনিয়ামকে আমরা একটা নিউট্রন দ্বারা আঘাত করছি, ওইটা আমরা তাপীয় নিউট্রন বলেছি। কিন্তু পরবর্তী 3টে নিউট্রন তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু 3টাই তাপীয় নিউট্রন হয় না। 3টারই গতিশক্তি অনেক বেশি থাকে। তাহলে 3টারে যদি অনেক গতিশক্তি বেশি থাকে, তাহলে এরা বিভাজন আর ঘটাতে পারবে কি? তাহলে ইয়ারা কি পারবে 3টা করতে? আর পারবে নাই তো। 3টা কখন করতে পারে? যখন নিউক্লিয় বিভাজন ঘটায়। আর নিউক্লিয় বিভাজন ঘটাতে হলে নিউট্রনটাকে কি হইতে হবে? তাপীয় নিউট্রন হতে হবে। তাপীয় নিউট্রন না হলে নিউক্লিয় বিভাজন ঘটাতে, তাহলে একটা নিউট্রন, এইটা তো তাপীয় আছে, কোনো অসুবিধা নাই,
কিন্তু এইটা দিয়ে আঘাত করার পর কটা নিউট্রন তৈরি হয়েছে, কিন্তু এই তিনটা তাপীয় নিউট্রন থাকে না, এই তিনটার গতিশক্তি অনেক অনেক বেশি থাকে। সেই জন্যে আমরা এমন একটা ব্যবস্থা করি এই জায়গাতে আমরা একটা ব্যবস্থা করি, আর এই ব্যবস্থাটার নাম হচ্ছে মডারেটর। এই ব্যবস্থাটার নাম কি? এই মডারেটর কি করে জানিস? এদিকে দেখ, এই তিনজনের গতিশক্তি অনেক বেশি থাকে, তাই তো কি করে এদের গতিশক্তিটাকে কমায় দিই। তাহলে গতিশক্তিটা কমাই দিলে এই তিনটা নিউট্রন কি নিউট্রন হয়ে যাবে? তাপীয় নিউট্রন হয়ে যাবে। তাহলে মডারেটর কাকে বলে? মডারেটর হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটা নিউট্রনের গতিশক্তি কমিয়ে সেটাকে তাপীয় নিউট্রনে পরিণত করে। তাহলে মডারেটর কি বললাম ভালো করে শুন। এইটা তাপীয় নিউট্রন, একটা নিউট্রন দ্বারা আঘাত করার পর কটা নিউট্রন তৈরি হচ্ছে? তিনটা। কিন্তু এই তিনটার গতিশক্তি অনেক বেশি থাকে। অনেক বেশি গতিশক্তি থাকলে হবে না। আগের দিন বলছিলাম না, সে গিয়ারের উদাহরণ দিলাম যে 1 নম্বর গিয়ারের শক্তি বেশি, কিন্তু অনেকটা উঠতে পারে। হ্যাঁ, তো এই তিনটার গতিশক্তি অনেক বেশি থাকে। তাহলে গতিশক্তি যদি বেশি থাকে, ইউরেনিয়ামকে ভেদ করে চলে যাবে। এই বিক্রিয়াটা ঘটাতে পারবে না, অন্য বিক্রিয়া হয়তো ঘটাতে পারতে পারে। ঠিক আছে, তাহলে ইয়াদিকে আমাকে কি নিউট্রন করতে হবে? তাপীয় নিউট্রন করতে হবে, মানে ইয়াদের বেগটাকে আমাকে কমাতে হবে। সেই জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি এই জায়গাতে। কি নাম? এই ব্যবস্থাটার নাম কি? মডারেটর। ঠিক আছে, এবার যেমন আমরা সবাই মানুষ, ঠিক আছে, কিন্তু আমাদের সবার একটা করে আলাদা নাম আছে। সেই রকম মডারেটরে কিছু কিছু পদার্থ ব্যবহার করা হয় মডারেটর হিসেবে। তার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে গ্রাফাইট। তাহলে মডারেটর হিসেবে কাকে ব্যবহার করা হয়? গ্রাফাইট। আর 2 নম্বর হচ্ছে ভারী জল। মডারেটর হিসেবে কাকে ব্যবহার করা হয়? মডারেটর কি? মানে নিউট্রনটাকে বেগটাকে কমানো, মানে মন্দীভূত করা। মন্দন, ত্বরণ আর মন্দন পড়েছিস? ত্বরণ মানে বেগ বাড়বে, মন্দন মানে বেগ। তাহলে বেগটা কমাচ্ছে, সেই জন্য একে মডারেটর বলা হয়। মডারেটর কি বুঝতে পেরেছিস? মডারেটর বেশি কী ব্যবহার করা হয়? ভারী জল আর গ্রাফাইট। মডারেটর কি করে? এই নিউট্রনের বেগগুলোকে কমায়। ঠিক আছে, হ্যাঁ, তাপীয় নিউট্রনে পরিণত করে। ক্লিয়ার আছে তোদের পর্যন্ত? তোরা জানিস 1 গ্রাম ইউরেনিয়াম মানে কতটা হবে? মোটামুটি 1 গ্রাম ইউরেনিয়াম মানে কতটাই হবে তুই বল? মানে 1 গ্রাম পরিমাণটা বলছি গাধা। 1 গ্রাম তুলা আর 1 গ্রাম লোহা কি হয়? কি 1 গ্রামের মতো হবে? পৃথিবীর আকার কেমন? পৃথিবীর মতো। বড় জোর এইটুকু হবে। ঠিক আছে, তো তাও ঠিক আছে, আরও বড় ধরে নিচ্ছি, কেননা এতটা বড় ধরলাম। আর কিছু? ইউরেনিয়াম এটা 1 গ্রাম। এইবার ভালো করে শুন, প্রায় 3 টন না 3000 টন, সরি 3000 টন, 3000 টন কয়লা পোড়ানোর পর, 3000 টন কয়লা পোড়ানোর পর যে তাপশক্তিটা পাবো, সেই তাপশক্তিটা এই 1 গ্রাম ইউরেনিয়াম দিতে পারবে। তুই ভাবতে পারছিস? 3000 টন কয়লা পোড়ানোর পর যে তাপশক্তিটা পাবো আমরা, সেই তাপশক্তিটা 1 গ্রাম ইউরেনিয়াম দিতে পারবে। তাহলে তুই ভাবতে পারছিস শুধুই হিরোশিমা নাগাসাকি দিয়ে সূর্যের মতো উষ্ণতা করতে? হ্যাঁ, শুধুই পারা নাই। কিন্তু তাহলে তোদের মনে হচ্ছে, তাহলে যদি এরকমই হতো তাহলে মানুষ ব্যবহার কেন করে নাই? প্রথম প্রশ্ন। ঠিক আছে, শীতকালে ব্যবহার করা কেন হবে? গাধা, এত তাপ নিয়ে তুই কী করবি? শুন, তো ব্যাপার হচ্ছে মানুষ কেন উৎপন্ন করে না জানিস? 2টো ইউরেনিয়াম আছে, ভালো করে শুনবি। একটা আছে ইউরেনিয়াম, এখানে আছে 235 92, আরেকটা আছে ইউরেনিয়াম 238 92। ঠিক আছে, 2টো ইউরেনিয়াম আছে। পৃথিবীতে যত ইউরেনিয়াম আছে তার বেশিরভাগটাই এইটা খুবই কম পরিমাণে আছে পৃথিবীতে। ঠিক আছে, সেই জন্যে এত বেশি ব্যবহার করা হয় না, 1 নম্বর কারণ। আর 2 নম্বর, অনেক কিছু সেফটির খেয়াল রাখতে হয়, অনেক কিছু, কেন এটা তো তেজস্ক্রিয় বটে। তাহলে তেজস্ক্রিয় অনেক ক্ষতি করতে পারে, সেই জন্য এই সাবধানতাও অনেক অবলম্বন করতে হবে। পুরোপুরি মানে গ্লাভস, সিসার গ্লাভস পরতে হবে, হেলমেট সিসার পরতে হবে। সেই জন্যই অনেক কিছু সাবধানতা অবলম্বন করতে হবে বলেও এখনও পর্যন্ত করা হয়নি। আমাদের পৃথিবীতে বেশি নাই ইউরেনিয়াম, মনে হয় সম্ভবত
তিন চারটে মনে হয় নিউক্লিয়াস চুল্লি আছে আমার যতদূর মনে হয়। দেখবি গুগলে তখন ওটা পাওয়া যাবে কি, ওটা পড়িবে কোনো পরীক্ষায়, ওটা জিকের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা বুঝতে পারছিস কি মডারেটর কি, মডারেটর কি পড়ে পড়ে দেখবি, শৃঙ্খল বিক্রিয়া পড়ানো হয়ে গেছে। এইবার শুন সংকট ভর আর সংকট আকার কি। সংকট ভর শুন, এই সংজ্ঞা কিন্তু পড়ে নাম বলে দিচ্ছি, এখনো পর্যন্ত পড়ে নাই, তার মানে এমন ভাবিস না যে পড়বে কি নেই। ক্রিটিক্যাল মাস, ঠিক আছে, সংকট ভরটা কি বা সংকট আকারটা আগে দেখ, ঠিক আছে। দেখ আকারটা দেখ, সংকট আকার, এই শুন রে, সংকট আকার বা সন্ধি আকার পাবি, পরে খুঁজে পাবি, আগে শুন, পরে দেখাই দিচ্ছি, আগে আগে তো এইটার দিকে তাকা। একটা মানে ধর আমি এই এতটা ছোট ইউরেনিয়াম নিয়েছি আর এখানে এতটা বড় ইউরেনিয়াম নিয়েছি, তুই বল এইখানেও আমি নিউট্রন দ্বারা আঘাত করছি, এটা আমরা নিউট্রন দ্বারা আঘাত করলাম, আর ইয়াকেও কী দ্বারা আঘাত করেছি, আমরা নিউট্রন দ্বারা আঘাত করেছি, দুটোই তাপীয় নিউট্রন দ্বারা আঘাত করেছি। কিন্তু কোনটাতে বিভাজন হওয়ার চান্স বেশি আর কোনটাতে ধাক্কা খেয়ে চলে যাওয়ার চান্স বেশি? ভালো করে শুন, এইখানে 1 গ্রাম, এখানে নিচে ধর 1 গ্রাম, সরি এটা 1 গ্রাম ইউরেনিয়াম আর এটা হচ্ছে 25 গ্রাম ইউরেনিয়াম। এটা 1 গ্রাম ইউরেনিয়াম নিয়েছে, এটা 25 গ্রাম। এবার শুন, এইখানে পরমাণু বেশি থাকবে না এইটাতে পরমাণু বেশি থাকবে? কোনটাতে পরমাণু বেশি থাকবে? 25 গ্রাম পরিমাণ বেশি, তাহলে পরমাণু এইখানে বেশি, মানে নিউক্লিয়াস এখানে বেশি আছে। এইখানেও নিউট্রন দ্বারা আঘাত করেছি, এইখানেও নিউট্রন দ্বারা আঘাত করেছি, কিন্তু এখানে নিউক্লিয়াস কম, এখানে নিউক্লিয়াস বেশি, তাহলে এইখানে বিভাজন হওয়ার চান্সটা বেশি থাকবে আর এইখানে ধাক্কা খেয়ে চলে আসতে পারে। তাহলে নিউক্লিয় বিভাজন হওয়ার জন্যে ন্যূনতম যতটুকু ভর নিতেই হবে, যতটুকু ভর না নিলে নিউক্লিয় বিভাজন হবে না, সম্ভব নয়, সেই ভরটাকে বলা হয় ক্রিটিক্যাল মাস আর সেই সাইজটাকে বলা হয় ক্রিটিক্যাল সাইজ। মানে ন্যূনতম যতটুকু আকারের ইউরেনিয়াম না নিলে বিভাজন ঘটানো সম্ভব নয়, সেই ভরটাকে আমরা বলবো ক্রিটিক্যাল মাস আর সেই সাইজটাকে বলবো আমরা ক্রিটিক্যাল সাইজ। মানে যতটা ন্যূনতম নিতেই হবে, ঠিক আছে, যে সাইজের ইউরেনিয়ামটাকে আমাকে নিতেই হবে, না নিলে এইটার মানে এতটা সাইজ ধর, এইটার নিচে যদি নিই, এটাতে কম নিই, তাহলে নিউক্লিয় বিভাজন হবে না, সেটাই ক্রিটিক্যাল সাইজ। ক্রিটিক্যাল ভর কাকে বলে? সেই কি যতটা ন্যূনতম ভর নিতেই হবে বিভাজন ঘটানোর জন্য, সেই ভরটাকে আমরা বলবো ক্রিটিক্যাল ভর, মানে সংকট ভর বা সন্ধি ভর। দেখাই দিচ্ছি বইয়ে, খেপি যাস নি, ঠিক আছে। এতদূর পর্যন্ত বল, বুঝতে পারছিস কি? তাহলে ক্রিটিক্যাল মাস আর ক্রিটিক্যাল সাইজ ক্লিয়ার আছে। এবার শুন, অভিজিৎকে এতটা মাটি দেওয়া হলো, হ্যাঁ এতটা মাটি দেওয়া হয়েছে, বলা হলো যে তুই বিভিন্ন আকার আঁক, মানে বিভিন্ন আকারের মানে ইয়া তৈরি কর আর কি। তো অভিজিৎ কি করেছে? অভিজিৎ একটা গোলাকার করেছে, বৃত্ত নয় এটা গোলাকার, ঠিক আছে, এটা গোলাকার করেছে। আর কি করেছে? ত্রিভুজ আকার করেছে, ঠিক আছে, ত্রিভুজ আকার, অত ত্রিভুজ আঁকতে প্রধান ছেদ পর্যন্ত এঁকে দিয়েছে, ঠিক আছে। এগুলো চতুর্ভুজ নয়, 3D পিকচার বটে, ঠিক আছে। এবার দেখ তিনটা আকারের মূর্তি তৈরি করেছ, মানে একবার এতটা মাটি দিয়ে একবার করেছি গোলক, প্রিজম করেছে, আর এটা চতুর্ভুজ করেছে ধরলাম, ঘনক 3D পিকচার বলছে তো, ঘনক। আরো যদি করি আমরা শঙ্কু করে দিতে পারি। দেখ অভিজিৎ, তুই কি মূর্তি তৈরি করেছিস? মূর্তি বলতে আকার। এদিকে দেখ, এতটা মাটি দিয়ে এতগুলো জিনিস তৈরি করেছি, এতটা মাটি দিয়ে একবার গোলক করেছি, এতটা মাটি দিয়ে একবার প্রিজম করেছি, এতটা মাটি দিয়ে একবার ঘনক করেছি, এতটা মাটি দিয়ে একবার শঙ্কু করেছি। দেখ এত মাটির পরিমাণটা এইটাই, এইটা দিয়ে একবার এগুলো তৈরি করেছি, কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে ক্ষেত্রফল কম হচ্ছে গোলকের। এইটার গোলকের ক্ষেত্রফলটা সবচেয়ে কম, ঠিক আছে। গোলকের ক্ষেত্রফল
সবচেয়ে কম হয়। সেই জন্যে একটা উদাহরণ দিই, সেই জন্যে যে কোনো সাইকেলের চাকা বল ইয়া বল সেগুলো সেগুলো গোলক করা হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না ফাঁপা গোলক না, ঠিক আছে। ফাঁপা গোলকের কী হয়, ক্ষেত্রফলের সূত্র কী হয়? আলাদা হয় না, আলাদা হয় না, আলাদা হয়। যাই হোক, ওগুলো তো আমরা যাচ্ছি না। তারপর শোন, যদি যদি ক্লাস 11-এ পড়েছিস যে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় সান্দ্রতা ধর্মের জন্য, একটা জলের অণু আরেকটা জলের অণুকে টানে 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 ক্ষেত্রফলটা কমাতে যায়, আর ক্ষেত্রফল কমতে 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 সেটা গোলকেই হয়। কেননা গোলকের ক্ষেত্রফল সবচেয়ে কম, গোলকের ক্ষেত্রফল সবচেয়ে কম, বুঝতে পেরেছিস? যে কোনো আকৃতির মধ্যে, যে কোনো 3D আকৃতির মধ্যে সবচেয়ে ক্ষেত্রফল কম কার? গোলকের। সেই জন্য বৃষ্টির ফোঁটাও কী হয়? গোলাকার হয়। সেই জন্যে আমরা যখন ইউরেনিয়াম দণ্ডটা নিই, ইউরেনিয়ামটা গোলাকার নিই। ইউরেনিয়ামটা কী আকারে নিই? গোলাকার নিই। যদি প্রশ্ন পড়ে যে নিউক্লিয় বিভাজনের সময় জ্বালানি বা ইউরেনিয়ামকে গোলাকার কেন নেওয়া হয়, লিখবি গোলাকারের ক্ষেত্রফল কি হয়? কম হয়। তাহলে ধাক্কা খাইয়ে বাইরে বেরিয়ে যাওয়ার চান্সটা কী থাকবে? কম থাকবে। মানে আমরা একটা ইউরেনিয়াম দ্বারা আঘাত করলাম, তোর এইটা সবগুলো ইউরেনিয়াম, সবগুলো ইউরেনিয়াম, এইটাও ইউরেনিয়াম, ইউরেনিয়ামটা গোলক আকৃতির, এখানের ইউরেনিয়ামটা প্রিজম আকৃতির, এইখানের ইউরেনিয়ামটা ঘনক, আর এইখানের ইউরেনিয়ামটা শঙ্কু। বিভিন্ন আকারের ইউরেনিয়াম নিয়েছি। এইটাকেও নিউট্রন দ্বারা আঘাত করলাম, 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 কিন্তু এর ক্ষেত্রফলটা কম। তাহলে এইখানে ধাক্কা খাওয়ার পর বাইরে বেরিয়ে যাওয়ার চান্সটা এইটাতে কম হবে, মানে বাইরে বেরিয়ে যাওয়ার চান্সটা কম থাকবে। তার মানে বিভাজন এটাতে ভালোভাবে হবে। তাহলে বিভাজন ভালো হওয়ার জন্যেই আমরা ইউরেনিয়াম দণ্ডটাকে কী আকারে নিই? ইউরেনিয়ামকে গোলাকার নিই। ইউরেনিয়াম দণ্ড বেরিয়ে যাচ্ছে, ইউরেনিয়াম গোলাকার নেওয়া হয় ইউরেনিয়ামকে। তাহলে সংকট ভর বুঝতে পেরেছিস, সংকট আকার বুঝতে পেরেছিস। এটা আমরা পড়ালাম কি? সংকট আকার বলবো না, এটা আমরা বলবো যে সংকট ভর আগে পড়ানো হয়ে গেছে। সংকট ভর সংকট আকার পড়ানো হলেও এটা আকৃতিটা গোলাকার কেন নেওয়া হয়? এই প্রশ্নটা হচ্ছে যে ইউরেনিয়ামের আকৃতি গোলাকার কেন নেওয়া হয়। লিখবি যত যত ত্রিভুজাকার, সরি যত কি বলে এটা, জ্যামিতিক আকার যতগুলা সমতলিক ক্ষেত্র আছে, ঠিক আছে, তাদের মধ্যে সবচেয়ে ক্ষেত্রফল কম কার? গোলকের। যেহেতু গোলকের ক্ষেত্রফলটা কম, সেহেতু নিউট্রন দ্বারা আঘাতের পর নিউট্রন বাইরে বেরিয়ে যাওয়ার চান্সটা এইটা তো সবচেয়ে কী থাকবে? কম থাকবে। সেই জন্য গোলাকার নেওয়া হয়। বুঝতে পেরেছিস এতদূর পর্যন্ত? শুন রে, এই নিউক্লিয়ার চুল্লি আমি পরে পড়াচ্ছি, ঠিক আছে? নিউক্লিয়ার চুল্লি একটু পরে পড়াচ্ছি, শুনবি। নিউক্লিয়ার সংযোজন, এগুলো না ক্লাস 10-এ পড়ে থাকবি, সেই জন্য আমরা এত ডিটেলসে যদিও যাচ্ছি না, ঠিক আছে? সংযোজন, সংযোজন মানে কি হবে? দুটো নিউক্লিয়াস সংযোজিত হবে, দুটো নিউক্লিয়াস কি হবে? সংযোজিত হবে। এবার দেখবি ছোট ছোট জিনিস সহজে জোড়া যায়, কিন্তু যেগুলো বড় জিনিস সেগুলো জোড়া যায় না। মানে বড় জিনিসকে ভাঙা যায় সহজে, যেমন এটা আমরা মানে ফিল করানোর জিনিস, জাস্ট এরকম কোনো বাস্তব লজিক নেই, ঠিক আছে? হ্যাঁ, মানে দেখ, মানে ধর একটা পুরো ইট আছে, ইটকে দেখবি উপর থেকে ফেলে দিবি, দেখবি ভাঙে যায়, ঠিক আছে? কিন্তু ছোটো ইটের টুকরা দেখবি উপর থেকে ফেলবি, ভাঙে না। ছোট জিনিস ভাঙে না, ভারী জিনিস ভাঙে। তাহলে নিউক্লিয় বিভাজনটা কোন মৌলের ক্ষেত্রে ভাঙে? নিউক্লিয় বিভাজন হালকা মৌলের হয় না ভারী মৌলের হয়? বিভাজন, বিভাজন মানে কি হবে? ভাঙবে, সেটা ভারী মৌলের জন্য হয়। এখন পড়াচ্ছি আমরা সংযোজন। সংযোজন মানে কি হবে? যুক্ত হবে। তাহলে যুক্ত হওয়ার জন্য কি মৌল দরকার? হালকা মৌল দরকার। কি মৌল দরকার? বাইরে বার করে দেবো আমি। নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন কোন মৌলের জন্য হয়? হালকা মৌলের জন্য হয়, ঠিক আছে? হালকা মৌলের জন্য হয় কীরকম? দেখ, ধর এইখানে একটা হালকা মৌল আছে, হালকা মৌলের এদিকে দেখ রে, হালকা মৌলের এইটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউট্রন আর প্রোটন থাকে। নিউট্রনের আধান থাকে না, নিউট্রনের কোনো আধান নাই। আর প্রোটনের আধান কি বলতো? প্রোটনের আধান প্লাস, আর কিন্তু নিউট্রনের কোনো আধান। আর তাহলে নিউক্লিয়াসের আধানটা প্লাস বলতে পারি। নিউক্লিয়াসের আধান প্লাস কেন বললাম? ক্লিয়ার?
নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটন আর নিউট্রনের তো কোনো আধান নাই, তাহলে প্রোটনের যা আধান নিউক্লিয়াসে তাই আধান, ঠিক আছে। প্লাস এইবারে দেখ, এটা হচ্ছে একটা কক্ষপথ, এটা হচ্ছে একটা কক্ষপথ, এটা হালকা মৌল একটা আঁকছি, এখানে আরেকটা হালকা মৌল আঁকছি, ঠিক আছে। এদিকে দেখ প্লাস, অঞ্জনায় প্লাস কেন দিলাম রে? নিউক্লিয়াসের আধানটা ধনাত্মক হয় কি জন্য? প্রোটন আর নিউট্রন থাকে, নিউট্রনের আধান নাই, প্রোটন আছে, প্রোটনের আধান প্লাস। এইবার দেখ আমরা এই দুটো মৌলকে যুক্ত করব, তো যদি যুক্ত করতে চাই দেখ এই পরমাণুটাকে কি করতে হবে? আমাকে সামনে আনতে হবে, কিন্তু তোরা এটা দেখছিস নেই যে ই প্লাস এইটা প্লাস প্লাস প্লাসকে কি করবে? বিকর্ষণ করবে। আমি সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু ওরা কি করবে? বিকর্ষণ করবে। তাহলে আমাদেরকে যদি যুক্ত করতে হয় আমাদেরকে প্রচুর শক্তি লাগবে। কোনটাতে বেশি শক্তি লাগে, বিভাজনে না সংযোজনে? কারণ কি? কারণ নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসের আধান কি ধনাত্মক, এখানেও নিউক্লিয়াসের আধান কি আমরা আমরা বিকর্ষণ করবে। আমরা চাইছি কি সংযুক্ত করতে, তাহলে আমরা জোর করে নিয়ে আসছি কিন্তু ইয়ারা কি করছে? বিকর্ষণ করছে। আমি জোর করে নিয়ে আসছি, এরা বিকর্ষণ করছে। তাহলে আমাকে যদি যুক্ত করতে হয়, যুক্ত করতে হলে কি করতে হবে? জোর করে সামনে নিয়ে আসতে হবে, তাপ লাগবে। সেই জন্যে নিউক্লিয় সংযোজনকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলে। প্রশ্ন পড়ে, ঠিক আছে, ক্লাস 10-এ প্রশ্ন পড়ে, 12-এও প্রশ্ন পড়ে যায়। নিউক্লিয় সংযোজনকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলে কেন? কেননা এইটাতে শক্তি বেশি লাগে। কেন বেশি লাগে? বিকর্ষণ করে, সেই জন্যে। তাহলে আমাকে বেশি শক্তি দিতে হবে। এবার শক্তি আমি কি আকারে দেবো? তাপ আকারে দিই। সেই জন্য এই বিক্রিয়াটাকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে বা তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলে, ঠিক আছে। আবার কি জানিস, শুধুমাত্র ইয়ারাই বিকর্ষণ করে এরকম নয়, এখানে কি আছে বল? ইলেকট্রন আছে। এইখানেও কি আছে রে? ইলেকট্রন আছে। এদিকে দেখ, এখানে আছে ইলেকট্রন, এখানে আছে ইলেকট্রন। ইলেকট্রনকে কি করবে? ইলেকট্রন মাইনাস, এখানে ইলেকট্রন মাইনাস, মাইনাস মাইনাসকেও আবার কি করবে? মানে আমি চাইছি যে আমি দুটাকে যুক্ত করব, আর ইয়ারা দুজন বলছে না আমরা শত্রু, বিকর্ষণ, ঠিক আছে। তাহলে আমাকে যদি মিলাতে হয় তাহলে আমাকে কী করতে হবে? জোর করে কান দুটো ধরিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে, তবে আমি এদিকে যুক্ত করতে পারবো। তাহলে নিউক্লিয় সংযোজনে বেশি শক্তি লাগে না বিভাজনে বেশি শক্তি লাগে? বল, সংযোজনে বেশি শক্তি লাগে না বিভাজনে বেশি শক্তি লাগে? অঞ্জনা, সংযোজনে বেশি শক্তি লাগে না বিভাজনে? সংযোজনে বেশি শক্তি লাগে। কোনটাকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলে? এটাকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলে। তাহলে তোদের কি মনে হচ্ছে যে বিভাজনকে আগে ঘটানো দরকার না সংযোজনকে আগে ঘটানো দরকার? এটা তো অনেক শক্তি লাগবে, এত শক্তি লাগে, ভালো করে শুন, এইটাতে এত শক্তি লাগে যে মানুষের দ্বারা এত শক্তি দেওয়া সম্ভবই নয়। এইটাকে যুক্ত করার জন্যে এত শক্তি লাগে যে মানুষের দ্বারা ওই তাপশক্তিটা প্রদান করা সম্ভবই নয়। না, ইয়াতে দুজনকে ভাঙিনি তো, ভাঙিছি তো আমরা আলাদা মৌলকে। আর সংযোজন দেখ, সে তো কিছুই করার দরকার নেই, ফোনও তৈরি করার দরকার নেই, তাহলে তো ফোন খারাপ হবে না, ওটা না, মাথা রাখারই দরকার নেই, মাথা থাকলে মাথা খারাপ হবে, এটা ফেলে দিবি সব। না না, ব্যাপার যে সংযোজনের আগে বিভাজন করতেই হবে, নাহলে তুই পারবিই না সংযোজন করতে। না, আলাদা করছে, আমরা ভাঙছি আলাদা মৌলকে, কিন্তু মানে ভাঙছি আলাদা মৌলকে, ইউরেনিয়ামকে ভাঙছিলাম, ভারী মৌলকে ভাঙছিলাম, আর যুক্ত কাকে করছি? হালকা মৌল করছি। কিন্তু উয়া শুন রে, গল্প করিন না, অত বারবার বলবো না আমি, ঠিক আছে। বিভাজনে কি হয়? বিভাজনে ভারী মৌলটা ভাঙার সময় শক্তি পাই, সেই শক্তিটা আমি এখানে কাজে লাগাবো, সেই শক্তিটাকে আমরা এখানে কাজে লাগাবো। তাহলে কোন জায়গার বেশি শক্তি লাগে, সংযোজনে না বিভাজনে? তাহলে সংযোজনকে আগে করবো না বিভাজনকে আগে করবো? কারণ কি, সংযোজনে প্রচুর শক্তি লাগে, কেননা নিউক্লিয়াসকে কি করছে? বিকর্ষণ করছে। আমরা যুক্ত করতে চাইছি, অনেক শক্তি লাগবে, আর এই শক্তিটা মানুষের দ্বারা দেওয়া সম্ভব নয়। সেই জন্য সংযোজনের আগে আমরা করব বিভাজন, সেই শক্তিটা এখানে কাজে লাগাই দেবো। তাহলে যদি এরকম প্রশ্ন আসে, তাপ নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে, পারবি লিখতে? সংযোজনকে আগে ঘটানো হয় না বিভাজনকে আগে ঘটানো হয়, কেন? পারবি লিখতে? এইবার শুন, যে কোনো মৌলকে কি যুক্ত করা যাবে না হালকা মৌলকে যুক্ত করতে হবে? সংযোজনের শর্ত
লিখবি নিউক্লিয় সংযোজনের শর্ত, নিয়ে লিখবি এই যে দুটো নিউক্লিয়াসকে আমরা যুক্ত করছি সেগুলো অবশ্যই হালকা হইতে হবে। কেন হইতে হবে আমি বলে দিচ্ছি, অবশ্যই কী হইতে হবে, হালকা হইতে হবে। আর দু নম্বর হচ্ছে যে ইয়াদের বিক্রিয়াটা ঘটানোর জন্য আমাকে অনেক বেশি তাপ দিতে হবে, অনেক বেশি কী দিতে হবে, তাপ দিতে হবে। তাহলে দুটো পয়েন্ট শুনে রাখ, দুটো পয়েন্ট কী বললাম, সংযোজনের শর্ত কি, সংযোজনের শর্ত হচ্ছে এই দুটো মৌলকে কী হতে হবে, হালকা হতে হবে। 2 নাম্বার এদেরকে যুক্ত করতে হলে অনেক বেশি তাপ দিতে হবে, দুটো শর্ত। এবার তোদের মনে হচ্ছে হালকা কেন হতে হবে, দেখ হালকা হতে হবে কী জন্যে, যেমন একটা উদাহরণ নিয়ে দেখ 1H2 এই হালকা মৌল কেন বলতো, এটা 210-এর বেশি বটে, কি 210-এর বেশি হলে ভারী। আবার দেখ 1H2 দুটো 1H2 কে যুক্ত করছি, এগুলো হালকা মৌল না ভারী মৌল? কী করে বুঝলাম হালকা মৌল, ভর সংখ্যাটা 210-এর কম আছে। তাহলে ইয়ার মাথায় কটা আছে রে ভর সংখ্যা, মানে প্রোটন নিউট্রন কটা আছে, দুটো আছে। ইয়ার মাথায় প্রোটন নিউট্রন কটা আছে, দুটো আছে। প্রোটন নিউট্রনও দরকার নাই, এই নিচের সংখ্যাটাকে প্রোটন সংখ্যা বলা হয়। ইয়ার প্রোটন সংখ্যা কত বল, ইয়ার প্রোটন সংখ্যা কত, তার মানে ইয়ার মাথাতে এই ভিতরে একটা প্লাস, আর ইয়ার ভিতরেও বিকর্ষণটা কম করবে, বিকর্ষণটা কম করবে। কিন্তু এইটা বাদ দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি শুন, ইউরেনিয়াম, দুটো ইউরেনিয়ামকে যুক্ত করতে চাইছি, তুই ভাব এবারে ইউরেনিয়াম এইখানে আছে 235, এখানে আছে 92, আরেকটা যদিও সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না, এটা না 35টাই নিচ্ছি একই। ইয়ার প্রোটন সংখ্যা কত বল, নিচেরটা প্রোটন সংখ্যা, নিচের কত 92, ইয়ার প্রোটন সংখ্যা কত, মানে এইটার মানে এইটার নিউক্লিয়াসটার ভিতরে 92টা প্লাস আছে, কটা প্লাস আছে, 92টা প্লাস আছে, আর তো দিয়ে সম্ভবই নেই। আবার এইটার ভিতরেও 92টা প্লাস আছে, এইটাতে বিকর্ষণটা বেশি করবে না আগেরটাতে বেশি করবে, এইটাতে বিকর্ষণ অনেক বেশি, বিকর্ষণ প্লাস অনেক বেশি, এখানে প্লাস অনেক বেশি, বিকর্ষণ তুই কোনোভাবেই সামনে নিয়ে আসতে পারবি নি। সেই জন্যে হ্যাঁ, সেই জন্যে হালকা মৌলকে যুক্ত করা যায়, ভারী মৌলকে যুক্ত করা যায় না। ক্লিয়ার আছে যে সংযোজন হালকা মৌলেরই কেন ঘটে, আর তাপ কেন লাগছে এটা তো বললামই। তাহলে নিউক্লিয় সংযোজন কাকে বলে, ক্লাস 10-এর এর থেকে করবি, যদি না পাস আমাকে জানাবি, ঠিক আছে। আর নিউক্লিয় সংযোজনের শর্ত বললাম আমরা, একটা হালকা মৌল লাগবে, আর একটা কি লাগবে না, মৌলটা হালকা লাগবে আর উষ্ণতা অনেক বেশি লাগবে, ঠিক আছে। এবার শোন, এই সংযোজনেই কিন্তু সূর্য নক্ষত্রের শক্তির উৎস, এই সংযোজনেই সূর্য নক্ষত্রের শক্তির উৎস। সূর্যের শক্তির উৎস, সূর্যের যে শক্তির উৎস বিভাজন না সংযোজন, দন্তস্ব দিয়ে সূর্য, দন্তস্ব দিয়ে সংযোজন, তাহলে সূর্যের শক্তির উৎস নিউক্লিয় সংযোজন, সূর্যের শক্তির উৎস কি নিউক্লিয় সংযোজন, বল বুঝতে পারবি, লিখতে পারবি। এইবার যদি এরকম প্রশ্ন দিই যে কোনটা বেশি শক্তিশালী, মানে বিভাজনে বেশি শক্তি উৎপন্ন হয় না সংযোজনে বেশি শক্তি উৎপন্ন হয়, সংযোজনে শক্তিটাও বেশি উৎপন্ন হয়, এর বিক্রিয়া করার জন্য লাগছেও বেশি শক্তি, আর শক্তিও উৎপন্নটাও অনেক বেশি হয়, ঠিক আছে। সংযোজনে সব দিকে বেশি শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। এইটাকে কাজে লাগিয়ে দুটো কাজ করা হয়, একটা হচ্ছে হাইড্রোজেন বোমা, হাইড্রোজেন বোমা কাকে লাগাই করা হয়, সংযোজনকে, আর এই সংযোজনই হচ্ছে সূর্যের শক্তির উৎস। তাহলে সংযোজনকে কাজে লাগিয়ে কি বোমা তৈরি করা হয়, হাইড্রোজেন বোমা, আর এটাই সূর্যের শক্তির। আর আগে আমরা পড়ালাম কি বলতো, এর আগে বিভাজন, সংযোজনের আগে কি পড়েছি, বিভাজন, বিভাজনকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয়। আগের দিন বলেছিলাম হিরোশিমা নাগাসাকি বললাম, মনে আছে কি, এটা সংযোজন, আর আগেরটা কি পড়াইছি আমরা বিভাজন, বিভাজন এইটা হাইড্রোজেন বোমা, সংযোজনকে হাইড্রোজেন বোমা, আর বিভাজনে হয় পারমাণবিক বোমা, বিভাজনে কোন বোমা, পারমাণবিক বোমা। আর তোরা জানিস কি পারমাণবিক বোমার তুলনায় হাইড্রোজেন বোমা 10 গুণ ভারী, এইটার তুলনায় এইটা 10 গুণ ভারী, ওইটাই লিখবো ভেবেছিলাম, 10 গুণ ভারী, ঠিক আছে। আমি বলে অনেকে বুঝতে পারবে, পারমাণবিক বোমার তুলনায় হাইড্রোজেন বোমা কত গুণ ভারী, কত গুণ শক্তিশালী,
10 গুণ শক্তিশালী। মানে যদি পারমাণবিক বোমা এইটুকু স্থান ধ্বংস করতে পারে, এটা 10 গুণ, মানে বুঝতে পারছিস 10 গুণ কতটা পারবে। হ্যাঁ এরকম করে 10টা করবে, বেশি হয়ে গেল হয়তো 11টা হয়ে গেছে। ঠিক আছে, মমতার ঘরে লয়, সবার ঘরে ফুটে যাবে। তোকে ওইরকম ওইরকম প্ল্যান করিস না, ঠিক আছে। হ্যাঁ যাই হোক, থাকবে কি নেই সবার একটা 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 প্রধানমন্ত্রীকেও তো মারা হয়েছিল, ভয় তো থাকা স্বাভাবিক। আর তো তোরা বলেই যাচ্ছিস। হ্যাঁ ধরে নিয়ে চলে যাবে পুলিশে, মালা করাবে। আমি ইয়া করে দিচ্ছি, এটা 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 কাটি পরে ফেসবুকে দিয়ে দিচ্ছি, ইয়ার অঞ্জনা মারার প্ল্যান করছি। হ্যাঁ হুম 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 এদিকে দেখ, কিন্তু কোনো প্রমাণ নাই। এদিকে দেখ, আরে এই মমতা, ওই মমতা মমতা অঞ্জনার বান্ধবী, ওটার কথা বলা হচ্ছে। হ্যাঁ প্রিয় বান্ধবী, ঠিক আছে। ওর হাইটেরই বটে। এদিকে দেখ, যা বটে বটে ওটা পরীক্ষা আসবে না। এদিকে দেখ তো, সংযোজনের বিভাজন বলা তো তোর পর্যন্ত বুঝতে পেরেছিস। দেখ আর এখান থেকে পড়াবার মতন সেরকম কিছু না। এবার শোন, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এবার যদি বলিস ব্যবহারও আমাদেরকে ক্লাস 10-এর মতো পড়াও। 1 নাম্বার হচ্ছে কোবাল্ট আইসোটোপ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। পিবিটা পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহার করা হয়। C14 এটা পুরনো জিনিসের বয়স নির্ধারণে ব্যবহার করা হয়। ঠিক আছে, আরও এরকম একাধিক উদাহরণ আছে যেগুলো ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আমি পড়াবো না, রিডিং পড়লে কি পারবি না? 3টা তো বলেই দিলাম, আমি পড়াবো না কি, 3টা তো বলেই দিয়ে হয়েছে। কোবাল্ট ক্যান্সারের চিকিৎসায়, পিবিটা পৃথিবীর বয়স নির্ধারণে। দেখ পিবি দি পৃথিবীর, সি দি ক্যান্সার, ঠিক আছে। আর সিটা হচ্ছে পুরনো জিনিসের পুরনো বস্তুর বয়স নির্ধারণে। সে বল না কার্বন ডেটিং, হ্যাঁ ডেটিং বটে কিন্তু কার্বন ডেটিং, ঠিক আছে। হ্যাঁ কার্বন ডেটিং, হ্যাঁ কার্বন ডেটিং করা মানে কিন্তু পুরনো বস্তুর বয়স নির্ধারণ করা। C12 আর C14 দুটোর অনুপাত বার করা হয়, নিয়ে এইটার অনুপাত বার করে পরে করা হয়। ঠিক আছে, যারা কি বলে দেখবি পুরনো জিনিসের যারা বয়স নির্ধারণ করে, একটা লোক থাকে, কি বলে ওইগুলোকে, প্রত্নতাত্ত্বিকবিদ, নৃতত্ত্ববাদী, ওইখানে থাকে, ওরা জানে এটা। ঠিক আছে, হুম ঠিক আছে। বলছে হ্যাঁ বলছি যাবো ঝাড় দিতে নাকি না বাথরুম পরিষ্কার করতে। ঠিক আছে, তো এই জায়গাতে এদিকে শুন, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারগুলো করবি। হ্যাঁ এগুলো লেখার দরকার নেই। সে কেমোথেরাপি বলে না ক্যান্সারের চিকিৎসায় এই কোবাল্টটা ব্যবহার করা হয়। আর তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে, তো এইটা শুনে লিখবি। স্বাভাবিক যে মৌলের আইসোটোপ তেজস্ক্রিয়তা দেখায় তাকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। স্বাভাবিক যে মৌলের আইসোটোপ তেজস্ক্রিয়তা দেখায় মানে কিরকম দেখ, কার্বন তো স্বাভাবিক মৌল, বল কার্বন স্বাভাবিক মৌল, কিন্তু কার্বনের 3টে আইসোটোপ আছে। একটা সি লিখলাম, এখানে 6 লিখলাম, এখানে 12 13 14 লিখলাম। কার্বনটা স্বাভাবিক মৌল কিন্তু 3টে আইসোটোপ আছে, আর এই 3টে আইসোটোপের মধ্যে এই আইসোটোপটা তেজস্ক্রিয়তা দেখায়, তাহলে এটা কি বলবো তেজস্ক্রিয় আইসোটোপ। সেটাই তো বলছি, সংজ্ঞাটা দেখ, স্বাভাবিক মৌল, কার্বনটা স্বাভাবিক মৌল, সিম্পল মৌল, একদম কোনো প্যাচ নাই, স্বাভাবিক মৌল। কিন্তু কার্বনের এই 3টে আইসোটোপের মধ্যে যে আইসোটোপটা তেজস্ক্রিয়তা দেখাচ্ছে সেটাকে বলবো তেজস্ক্রিয় আইসোটোপ। নামটা দিয়ে আছে তো তেজস্ক্রিয় আইসোটোপ, যে আইসোটোপটা তেজস্ক্রিয়তা দেখাবে। তেজস্ক্রিয় আইসোটোপ, যে আইসোটোপটা তেজস্ক্রিয়তা দেখাবে। কোন আইসোটোপটা তেজস্ক্রিয়তা দেখাবে? এইটা, তাহলে এটাকে তেজস্ক্রিয় আইসোটোপ বলবো। কিন্তু কার্বন তো স্বাভাবিক মৌল, ওইটাই বলা হয়েছে। ঠিক আছে, আর এখান থেকে সেরকম কিছু প্রশ্ন পড়ে না। একটা ডয়েটের সংযোজনের উদাহরণ দেখাই দিই, নাহলে সংযোজনের উদাহরণগুলো কিন্তু করবি। ঠিক আছে, একটু সংযোজনের যে উদাহরণগুলো আছে দেখ, 1H2 প্লাস 1H2 এইটাকে বলা হয় ডয়টেরন। সে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রাইটিয়াম কেউ পড়েছিস কি? হাইড্রোজেনের 3টে আইসোটোপ,
এটা ডয়টেরিয়ামের নিউক্লিয়াস, সেই জন্য এটাকে বলা হয় ডয়টেরন। কি বলা হয়? ডয়টেরন। ডয়টেরিয়ামের নিউক্লিয়াস, ডয়টেরিয়ামের নিউক্লিয়াস। এইটাও একটা ডয়টেরন। ডয়টেরন 1:1 মিলিয়ে হয় 2। এখানে হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হয় হিলিয়াম। হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি হয়? আর এখানে 2 2 4 হওয়া দরকার ছিল, কিন্তু এখানে 4 হয় না, এখানে 3 হয়। আর এইটার সাথে তাহলে তো বলবি 2 এর 2 4 হওয়া দরকার, কেননা ভর সংখ্যা তো একই হওয়া দরকার, কিন্তু একই হয় না, সেই জন্য এখানে নিউট্রন, এখানে 1 এখানে 0 তৈরি হয়েছে। তাহলে দেখ একই হয়ে যাচ্ছে। দেখ এইটা একটা উদাহরণ। আরও উদাহরণ আছে 2-3টা, দেখবি কিন্তু। হ্যাঁ, আবার আরেকটা বলে দিই, নিউক্লিয় বিভাজনে শুধুমাত্র আমরা নিউক্লিয় বিভাজনেরটা বলছি, ভালো করে শুনবি। বিভাজনে দেখবি আমরা একটা বিক্রিয়া করাইছিলাম, ইউরেনিয়াম 235, এইটাকে 92 দ্বারা ভাগ করলে, সরি নিউট্রন দ্বারা আঘাত করলে, এদিকে দেখ রে, এইটার পর আমরা লিখেছিলাম, মনে করে দেখ, বেরিয়াম আর ক্রিপ্টন তৈরি হয়, সেই বিভাজনটা যেটা পড়াইছিলাম আমরা। আর এটার সাথে কি তৈরি হয়? 3টা নিউট্রন তৈরি হয়। এখানে ছিল 141, এখানে 92, এখানে 56, এখানে 36। কিন্তু শুধুমাত্র এই বিক্রিয়াটাই ঘটে না, কখনো কখনো এইটার সাথে সাথে এই বিক্রিয়াটাও ঘটে, স্ট্রনসিয়াম তৈরি হয়, আর মনে হয় জ্যানন তৈরি হয় সম্ভবত, একবার দেখবি, ঠিক আছে। আর এইটার সাথে এটা 100 মনে হয়, এটা 100 সম্ভবত, আর এটা 134 এরকম কিছু একটা বটে, আমার ঠিকঠাক মনে নেই, ঠিক আছে। দেখ, জ্যানন হচ্ছে 134, স্ট্রনসিয়াম হচ্ছে 100, স্ট্রনসিয়ামের 38, এটা 54, এটা 38, এটা 54, আর এটার সাথে 2টা নিউট্রন তৈরি হয়। মানে কখনো এই বিক্রিয়াটা হতে পারে, কখনো এই বিক্রিয়াটা হতে পারে, কখনো এই বিক্রিয়াটাও হতে পারে। নিউক্লিয় বিভাজনে 2টো বিক্রিয়া দেখাই দিলাম আমরা, ঠিক আছে, 2টো বিক্রিয়া দেখাই দিয়েছি। নিউক্লিয় সংযোজনে একটা বিক্রিয়া দেখালাম, ওই যে ডয়টেরনেরটা, কিন্তু বাকিগুলোও করে রাখবি, ঠিক আছে। নিউক্লিয় সংযোজনে যে বাকি 2টো বিক্রিয়া আছে, বাকি আরও বিক্রিয়া আছে, সেই দুটোও করে রাখবি। আর এখানে আর কিছু বাড়তি পড়াবার মধ্যে আছে বলতে, এই জায়গাটা শুন, নিউক্লিয় চুল্লি কি? আসা নেই, একটু পরে আসবে। নিউক্লিয় চুল্লি কি? দেখ, আমরা একটু আগেই বললাম, একটা নিউট্রন থেকে কটা নিউট্রন তৈরি হয় রে? 3টা নিউট্রন তৈরি হয়, কিন্তু 3টা নিউট্রনে কিন্তু তাপীয় নিউট্রন হয় না, ঠিক আছে। এইটাকে কি করতে হয় আমাদেরকে? এইখানে একটা কি লাগাইতে হয় মনে আছে? মডারেটর লাগাতে হয়, নিয়ে এই 3টাকে তাপীয় নিউট্রন করতে হয়, ভারী জল আর গ্রাফাইট। এবার দেখ, প্রথম ধাপে কটা নিউট্রন ছিল? একটা। এই শুন রে, প্রথম বিক্রিয়াতে কটা নিউট্রন ছিল? পরের ধাপে কটা নিউট্রন তৈরি হয়ে গেল? আবার দেখ, এই 3টার থেকে কটা হবে? এই ধাপের তুলনায় এই ধাপে কটা তৈরি হয়েছে? কত গুণ বেশি তৈরি হয়েছে বল? 3 গুণ। এখানে একটা, এখানে 3টে আছে এই ধাপটাই। আবার এই 3টার থেকে কটা তৈরি হচ্ছে, মানে কত গুণ? 3 গুণই তো, বুঝতে পারলে নাকি? এখানে একটা নিউট্রন দ্বারা কাজ করেছে, কটা নিউট্রন হচ্ছে? 3টা। তাহলে একটার তুলনায় কত গুণ? 3 গুণ। আবার দেখ, এইখানে 3টার থেকে হচ্ছে 9টা, তাহলে 3-এর তুলনায় ক গুণ? এইটাকে বলা হয় পুনরুৎপাদক গুণক। নিউট্রন পুনরুৎপাদক গুণক কি বলা হয়? নিউট্রন পুনরুৎপাদক গুণক। কি লেখাটা খুঁজে পাচ্ছি না, কীভাবে লিখবো নাকি? বইয়ে আছে দেখ, নিউট্রন পুনরুৎপাদক গুণক। আমি হ্যাঁ, এটা নিয়ে যাবি, নিউট্রন সব বুঝতে পারবে, আমি পুরোপুরি দাগ দিয়েছি। দেখ, নিউট্রন পুনরুৎপাদক গুণক কাকে বলে? দেখ কি লেখা আছে, দেখ, শৃঙ্খল বিক্রিয়ার, এটা কি বিক্রিয়া? শৃঙ্খল বিক্রিয়া, চেন রিঅ্যাকশন না এটা? শৃঙ্খল বিক্রিয়ার একটা ধাপ থেকে পরবর্তী ধাপে, একটা ধাপ থেকে পরবর্তী ধাপে যতগুলো তাপীয় নিউট্রন যত গুণ বাড়ে, তাপীয় নিউট্রন যত গুণ বাড়ে, তাকে নিউট্রন পুনরুৎপাদক গুণক বলা হয়। মানে এইটা একটা ধাপ, এই ধাপের তুলনায় এই ধাপে 3টে হয়েছে, তাহলে একের তুলনায় কত গুণ? 3 গুণ। এই 3টা থেকে হয়েছে 9টা, কত গুণ হয়েছে? 3 গুণ হয়েছে। একটা ধাপের তুলনায় পরবর্তী ধাপটাতে কত গুণ, সেইটাই নিউট্রন পুনরুৎপাদক গুণক। এখানে কত গুণ হচ্ছে বলতো? 3 গুণ হচ্ছে। কিন্তু আবার 3টার মধ্যে 3টাই ব্যবহারযোগ্য থাকে না, না 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 না, 3টে তো, 3টার মধ্যে ব্যবহারযোগ্য 3টা থাকে না। কোনোবারে 3টা থাকলেও কোনোবারে 2টো হইতে পারে, মানে কিছু ধাক্কা খেয়ে বাইরে বেরিয়ে যায়। সব নিউট্রনগুলোই
পারে না করতে, কিছু কিছু পারে নিউট্রন ধাক্কা খেয়ে কি হয়ে যায়, বেরিয়ে যায়। কিন্তু মোটামুটি নিউট্রন পুনরুৎপাদক গুণক কে দ্বারা লেখা হয়, এটা কেটা মোটামুটি আড়াই থাকে, আড়াই, যেটা আমরা পারমাণবিক বোমার জন্য জানি। এটা হচ্ছে পারমাণবিক বোমার মূল নীতি, পারমাণবিক বোমার মূল নীতি, বা বলতে পারি পারমাণবিক বোমা কোন বিভাজনকে না সংযোজনকে কাজে লাগিয়ে করা হয়, বিভাজনকে। তাহলে আমরা পারমাণবিক বোমার মূল নীতিও বলতে পারি, বা নিউক্লিয় বিভাজনের কি বলতে পারি, মূল নীতি বলতে পারি। তাহলে নিউক্লিয় বিভাজনের হতে হলে, বিভাজন হতে গেলে কি অনেক শক্তি লাগবে। তাহলে একটা নিউট্রনের তুলনায় পরবর্তী ধাপে কত গুণ হতে হবে রে, আড়াই গুণ। কিন্তু এরকম ভাবিস না, আবার এটা তো কি ভুল ধারণা হয়, শুন, মানে আড়াইটা নিউট্রন তৈরি হচ্ছে, ভুল কথা। আড়াই গুণ হয়, আড়াইটা নিউট্রন হয় না। কখনো ভাবিস না দুটো নিউট্রন আর অর্ধেকটা নিউট্রন, অর্ধেকটা এক্সিস্টই করে না, এক্সিস্টই করে না, সরি এক্সিস্ট বলে দিন, ঠিক আছে, এক্সিস্টই করে না, ঠিক আছে, পাওয়াই যায় না, ঠিক আছে, বুঝতে পারছিস কি। এদিকে দেখ রে, নিউট্রন পরে গল্প করবি রে ভাই। নিউট্রন পুনরুৎপাদক গুণক মানে কি, একটা ধাপের তুলনায় পরবর্তী ধাপে কত গুণ হচ্ছে, এটাই নিউট্রন পুনরুৎপাদক গুণক। তাহলে যদি সত্যি এই আড়াই গুণ হয়, তাহলে তো আমরা কন্ট্রোল করতে পারবো না, আমরা তো কন্ট্রোল করতে পারবো না, এটা তো পারমাণবিক বোমা হয়ে যাচ্ছি। আমরা তাপ বোমা নেই পরে আমাদের কী হবে, তুই তাপ উৎপন্ন করতে হবে, নিজেই ফুটাই বসে রাখবি, পুরা 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 এরিয়াটা জুড়ে ফুটাই বসে রাখবি, বটে কি না। তাহলে তাহলে মানে ফায়দা কি হলো, সেই জন্য ভালো করে শোন, এইটাকে কন্ট্রোল করা তো যাচ্ছে নাই, আমরা কন্ট্রোল কি করে করবো দেখ, একটা নিউট্রন থেকে তিনটা হলেও কিন্তু আমরা যেমনভাবে হোক সাম দাম দণ্ড ভেদ যে কোনো উপায়ে এইটাকে আর এইটাকে শেষ করে দেবো। তাহলে তাহলে একটা হলো কী করে করবো বলছি, একটা হলো এইটার থেকে আরও কটা তৈরি হবে, তিনটা, এইটাকেও নিষ্ক্রিয় করে দেবো, এইটাকেও নিষ্ক্রিয় করে দেবো, শোষণ করে নেবো, তাহলে একটা হবে। বুঝতে পারলে কি না অঞ্জনা, একটা নিউট্রন থেকে তিনটা হয়েছিল, তিনটাকে আমরা গ্রহণ করে নিয়েছি, শোষণ করে নিয়েছি, তাহলে এখন কটা হবে বল, এই নিউট্রনটা থেকে তিনটে হয়েছে। আবার আমরা যে কোনো উপায়ে চুপি চুপি এই দুটাকেও কী করে দেবো, শোষণ করে দেবো। পরবর্তী ধাপে বলতো এইটা কটা করবে, তিনটা করবে, হ্যাঁ তিনটে হবে, তিনটের মধ্যে কটা উড়াই দিতে হবে, একদম হেডশট। তার মানে বলতো এইবারে একটা ধাপের তুলনায় পরবর্তী ধাপে কটা নিউট্রন তৈরি হচ্ছে, একটা করে, মানে তখন পুনরুৎপাদক গুণক কত, এক। আর এইটাকেই কাজে লাগানো হয়, এইটাকেই কাজে লাগানো হয় মানে কন্ট্রোল করার জন্য, এটা হ্যাঁ কন্ট্রোল করার জন্য কাজে লাগানো হয় এইটা কোথায় কাজে লাগানো হয়, পারমাণবিক বোমায়, কেননা শক্তি অনেক বেশি দরকার। আমি চাই যে নিউট্রনগুলো বাইরে বেরিয়ে না যাক, বিক্রিয়া করেই যাক, তখন আড়াই গুণ, কিন্তু আমি চাইছি আমাদের অত দরকার নেই, কম দরকার, কন্ট্রোল করতে হবে, তখন একটা ধাপের তুলনায় পরবর্তী ধাপে একটি করে যাচ্ছি। হ্যাঁ এইবার শুন, তার মানে আমরা এতদিন না কন্ট্রোল করতে পারছিলাম না, একটা নিউট্রন থেকে কটা নিউট্রন হয়ে যাচ্ছিল, তিনটা, তাহলে তখন না মানুষ কাজে লাগাতে পারছিল না। কিন্তু পরে বিজ্ঞানীরা অনেক গবেষণা করে কোনোরকমভাবে কন্ট্রোল করার পদ্ধতি খুঁজে পাইছি, ঠিক আছে। তো কন্ট্রোল করে ভালো করে শুনবি, শক্তিটা থাকে পারমাণবিক শক্তি, কি শক্তি থাকে, পারমাণবিক শক্তি, ঠিক আছে। এই পারমাণবিক শক্তি থেকে তৈরি হয় তাপ শক্তি। এই যে শক্তি বললাম না, যে আমরা সব জায়গাতে শক্তি পাচ্ছি, কত শক্তি পাই, তাপ শক্তি পাই, কি শক্তি পাই, তাপ শক্তি পাই। আর এই তাপ শক্তিটাকে কাজে লাগানো হয় তড়িৎ শক্তিকে। তাহলে যদি প্রশ্ন আসে যে এই শক্তিটাকে কন্ট্রোল করার পর আমরা কোন শক্তিতে রূপান্তরিত করি, তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করি। তাপ শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়, ওই বিজ্ঞানীরা অনেক গবেষণা করে কোনোরকমভাবে জানতে পারল কন্ট্রোল করার পদ্ধতি। ভালো করে শুন, কন্ট্রোল করা যাচ্ছিল না এতদিন পর্যন্ত, কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না। বিজ্ঞানীরা এমন একটা ব্যবস্থা বার করলো, এমন ব্যবস্থা যার সাহায্যে অনিয়ন্ত্রিত বিভাজনকে, আগে কি ছিল কন্ট্রোল করা যাচ্ছিল, কি অনিয়ন্ত্রিত ছিল, অনিয়ন্ত্রিত বিভাজনকে নিয়ন্ত্রিত করে মানব কল্যাণে, তোদের লয়, মানব কল্যাণে, ঠিক আছে,
কাজে লাগানোর ব্যবস্থাকে নিউক্লিয় চুল্লি বলা হয়। নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয় রিয়েক্টর বলা হয়। তাহলে নিউক্লিয় রিয়েক্টর বা পারমাণবিক চুল্লি কি লিখবি? এমন একটা ব্যবস্থা যার সাহায্যে অনিয়ন্ত্রিত বিভাজনকে কি করা যায়? নিয়ন্ত্রিত করা যায়। আনকন্ট্রোল থেকে কন্ট্রোলে আনবো আমরা। এই ব্যবস্থাটাকে আমরা বলবো নিউক্লিয় চুল্লি। আর এটাকে মানুষের কল্যাণে কি করে কাজে লাগাচ্ছি? দেখ, তাপ শক্তি থেকে কোন শক্তি করছি? এত কয়লা পড়ছে না, পরিবেশ দূষণ হচ্ছে না, তাহলে মানুষের কল্যাণে কাজে লাগছে না। তাহলে নিউক্লিয় চুল্লি বুঝতে পেরেছিস কি কি? নিউক্লিয় চুল্লি হচ্ছে এমন একটা ব্যবস্থা যার সাহায্যে তাপশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। ঠিক আছে? আর নিউক্লিয় চুল্লি কি? ঠিক আছে, এইটাই শুধু বাকি দেখছি আমাদের, শুধু নিউক্লিয় চুল্লি। কিন্তু ওইটা 5 মিনিট থেকে 10 মিনিট লাগবে আমাদের ম্যাক্সিমাম পরের দিন। হ্যাঁ।